তুমি আমার সাথে ধান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। আপনি তাকে বিভিন্ন সময় তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন। ঘরে জোর করে টাইনে নিছে, ওরে 1000 টাকার লোভ দিছে। আমার ঘুমের ট্যাবলেট পর্যন্ত নিয়ে হাঁটছে, যে ও যদি রাজি না হয় তোমার ঘুমের ট্যাবলেট খাওয়াই আর ঘুম পড়াইয়া। 1000 টাকা দেওয়াই মানে কোথায় ডাকতো, কোথায় ডাক্তার কোলাই। নবম শ্রেণীতে পড়ুয়া হাদিসা প্রতিবেশী হওয়ার সুবাদে ফারুক শিকদারকে মামা বলেই ডাকত। এলাকার মানুষও তাকে ধর্মীয় লেবাসের কারণে শ্রদ্ধা করত, কিন্তু সেই শ্রদ্ধার আড়ালে ফারুক ছিল এক লম্পট। একদিন স্কুলে যাওয়ার পথে হাদিসাকে 1000 টাকার লোভ দেখিয়ে ধান খেতে যাওয়ার কুপ্রস্তাব দেয় সে। আমি এক জায়গায় যাই, তারপরে কয় কোলার মাঝে আয়। এবার আমি কইছি তারপরে কয় কোলায় আয়, এর আদরে টান দিছে। হাদিসা তখন সরাসরি প্রতিবাদ করে এবং প্রয়োজনে তাকে জুতা দিয়ে মারার হুঁশিয়ারি দেয়। আমি কি জুতার পিড়ান খাইছো? হাদিসা প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরে তার অসুস্থ মাকে সবকিছু জানায়। মা তাকে সাবধানে থাকার পরামর্শ দিলেও কিছুদিন পর তার মা মারা যায়। মার কাছে কইছি, আমার বাড়ির কাছেও কই নাই, কেউর কাছে কই নাই। আমি তোমার মার কাছে বলছো? মার কাছে বলছি। এবার আমার মাই কইছে তোমার মা তো অসুস্থ ছিল। আমি অসুস্থ, একটু সুস্থ হইলে এবার আমি কি করতে পারি ওরকম মনে। মানে সুস্থ হইতে হইতে তোমার মা মারা গেছে, এই তো? মা মারা যাওয়ার পর হাদিসা তখন একা হয়ে পড়ে। এই সুযোগে ফারুক শিকদার আরো বেপরোয়া হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই সে টাকার লোভ দেখিয়ে হাদিসাকে অনৈতিক কাজের প্রস্তাব দিতে থাকে। আমার বিভিন্ন সময় বলতো কোলায় আয়, তাড়াতাড়ি আয়, ওই কেউ দেখবে না, তাড়াতাড়ি আয়। মানে 1000 টাকার কথা যে বলতো, 1000 টাকা কি তোমার দিত টাকা? জি দিন না, দিন দিত না। দিত না? জি না। না মানে প্রত্যেক সময় 1000 টাকার কথাই বলতো? জি। 1000 টাকা দেওয়াই মানে কোথায় ডাকতো, কোথায়? ডাক্তার কোলায়। কোলায়? বাড়ি ঘরে ডাকতো না? বাড়ি ঘরেও ডাক্তার। হাদিসাকে যখন কোনোভাবেই বাগে আনতে পারছিলেন না ফারুক, তখন সে তার কুদৃষ্টি দেয় হাদিসার ভাবি সোনিয়ার উপর। সোনিয়াকে 5000 টাকার লোভ দেখিয়ে নিজের ননদকে তার হাতে তুলে দিতে বলেন। ফারুক শিকদার বলছে আমার ননদের যে তুমি আমার সাথে ধান খেতে চলো, তোমার আমি 1000 টাকা দিব। তারপর আমার ননদ রাজি হয় না, বিদা আমার ননদ বলছে যে তোরে জুতা দিয়ে দেবো আমি। তারপর আমার কাছে আমার মামা শ্বশুরাই ফারুক শিকদার বলছে যে তোমার কাছে আমি একটা কথা বলবো, আমি ওই সময় ভাত খাই, তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি আমার বউ না, তুমি আমার নাতনি হও, তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি এই কাজটা আমার রাখতে হইবে, তোমার আমি 5000 টাকা দিব। তারপর আমাকে বলছে আমি ওরে হাদিসের একটা কথা বলছি, ও আমার জুতার কথা বলছে, তাই আমি এরকমের কাজ করতে চাইতেছি, আমার এরকমের কাজ তোমার করে দিতে হইবে। আমি বলছি কি? ফারুক শিকদার বলল তোমাকে বারান্দায় নেবা, হাদিসারে বারান্দায় নেয়া, তারপরে আমিও যাব। বারান্দায় যাওয়ার পরে যখন লোকজন আসবে হাদিসারে ডাক দেবা, আমি পিছনের দরজা দিয়ে নামে যাব। সোনিয়ার দাবি হাদিসার মা মারা যাওয়ার এই সুযোগে এই লম্পট জোরপূর্বক ভাবে হাদিসাকে ঘরে নিয়ে তার মনোবাসনা পূর্ণ করে। তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ, শারীরিক সম্পর্ক ওর সাথে হয়েছে। আমি ওই সময় বরগুনা সালাম, আমার দাদি শাশুড়ি আসলে বাড়িতে, আমার দাদি শাশুড়ি মুরব্বী মানুষ, সে দেখে নাই হয়তো, ওরে ঘরে জোর করে টাইনে নিছে, ওরে 1000 টাকার লোভ দিছে। আমার ছোট ননদ, আমার বয়স কম। ও কি করে মূলত? হাদিসা করে কি? লেখাপড়া করে? লেখাপড়া করে, 9 পড়ে। এখানেই শেষ নয়, পরবর্তীতে হাদিসাকে অচেতন করার জন্য সোনিয়ার হাতে ঘুমের ওষুধ দিয়ে বলেন হাদিসাকে খাইয়ে দিতে। আমার ঘুমের ট্যাবলেট পর্যন্ত নিয়ে হাঁটছে, যে ও যদি রাজি না হয় তোমার ঘুমের ট্যাবলেট খাওয়াই আর ঘুম পড়াইয়া তুমি আর এক জায়গায় চলে যাবো, আমি হাদিসের কাছে যাব। সোনিয়া এতে রাজি না হওয়ায় তাকেও ধর্ষণের হুমকি দেয় এই লম্পট। হ্যাঁ, তারপর আমি রাজি হই নাই বিদে আমার অনেক হুমকি দিয়েছে। আমি হুমকিতে বাড়িঘর ছাড়ে আমি চলে আইছি পর্যন্ত হুমকি দিয়েছে। আমার ঘরে ওইটা দরজা পর্যন্ত আটকাইয়া আমার হুমকি দিয়েছে, তুই হয়তো এই কাজগুলো করবি, নাইলে তোরে ধর্ষণ করে তোরে খুন করে হলাম আমি। কে বলছে এটা? ফারুক শিকদার। আমি যে সময় একলা ঘরে থাকতাম ওই সময় আসতে, আমার স্বামী আমার শ্বশুরে ঘরে থাকলে কোনো সময় আসতে না। এত সব অভিযোগের মুখেও ফারুক শিকদার সব অস্বীকার করেন। তার দাবি পারিবারিক বিরোধের কারণে তাকে ফাঁসানো হচ্ছে। তাকে যে শারীরিক সম্পর্কর অফার দিতেন, টাকা পয়সার অফার দিতেন, মানে বিভিন্ন সময় তাকে টর্চারিং করতেন। মানে আপনার জন্যই আজকে তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, তারা ঘর বাড়ি ফালাই থুইয়া মানে তালই বাড়ি গিয়া আশ্রয় নিছে। আসলে মূলত বিষয়টা কি হয়েছে একটু বলেন তো? বিষয়টা হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা আগেই ছিল, অনেক দিন যাবত অনেক তর্ক হ্যাকো করে আমরা আসি না যাই না এইভাবে চলছে। পরে এক সময় ওই মেয়েটায়
ওর বাপে ওর মা মারা গেছে, মারা যাওয়ার পর আমার কাছে বলছে যে আমাকে বংশটা মানে ফ্যামিলিটা তুমি একটু দিয়ে কেটে রাখো। আমি একদিন ওই জায়গায় মেয়েটা যাইয়া সুলো মেলা বই রয়েছে, ও মেয়েটা একটু সমস্যা, মানে কথাবার্তার তাল নাই। তা বিয়ে বই রয়েছে পর আমি বলছি যে ওরা মাতারি তুই এখানে আইয়া এলোমেল লইয়া হ্যাঁ বান্ধা আছে তুই এনে বইলি, হ্যাঁ তোর বাপের কাছে সব বলে দিই, মনে হয় বেটারা আছে রাজ্যের ব্যাপক বেটারা, এবং আবার আমার ওই বদলা সাদলা আনলে আমাকে বদলা সাদলারা এরাও আবার ওই ওর জন্য একটা প্রস্তাব দিয়েছে। এই জন্য আমি বলছি যে তুমি এখান থেকে বাড়ি যাও, হ্যাঁ এই করার পর আর নাহলে তোর বাপের কাছে আমি বললে দেবো না। এই করার সাথে সাথে মেয়েটা আমার কয় কি কয় আমার বাপের কাছে যদি এভাবে বলেন কিছু হলে আমি আপনার দেবো চৌতার দিয়ে। এই করার পর ওখানে আরও লোকজন ছিল পর আমি একটা লাশ মানে শরম পাইছি। শরম পাওয়ার পর আমি বলছি যে তোরে আমি 2টা জোতার দিয়ে যদি না দিছি আমি হলে বাপেরও জন্মের না। এই আমি করার সূত্রে ওরা আরও মানে আমার দ্বারে আমার লগে হয়েছে, মানে অমিল হয়েছে। অমিল থাকাকালীন ওরা যে আমার লই নাটক করবে আমি বুঝি না। আমার আজকাল একদিন ফোন দিছে, ফোন দিয়া কয় মামা আপনার সাথে একটু কথা আছে। আমি কী কথা আছে? কয় আপনার সাথে কথা আছে, ওর যে বিচারটার ব্যাপারটা করলেন এই বিচারটা আপনার করাই দেবো। আমি কি বিচারটা কীরকম করাইতে পারি? তুই কয় বিচারটা আমি করাই দিতে পারি, হ্যাঁ ও যে কোনো সময় আমার কথা আপনার বিচার করলে কারো কাছে বলবে না। আমি কিছু কারো কাছে বলবে না মানে আর বাপেরটাও বলবে না আমারটাও। আমি কি তার 2টা জোতার বাড়ি দিব, এই পরিমাণ আমার সুযোগ দেবে। এই পরিমাণ সুযোগ দেওয়ার পর এরপর তো এরা ওই না। নিজের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজান দেই, আমার পক্ষে এরকম কাজ করা সম্ভব না। তার সাথে আপনার সাথে কোনো শারীরিক জি সম্পর্ক? না স্যার, কোনো সময় না। আমি স্যার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দিই, আমার আজানটা বন্ধ। বর্তমানে ফারুক শিকদারের অত্যাচারে নিজ বাড়িতে থাকতে পারছেন না ভুক্তভোগী হাদিসা ও তার পরিবার। এখন যে তোমাদের বাড়িতে দেখিলাম তালা মারা, আসলে তালা মারা কেন? আর জ্বালায় আমি থাকতে পারতেছি না আমরা। তারপরে স্কুলে যাইতে আছি, ওর জ্বালায় আর থাকতে পারতেছি না, এই জন্য তালাই বেরিয়ে আইছি। লম্পট ফারুকের অব্যাহত হুমকিতে তারা এখন বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে ওর অত্যাচারে ঘর থেকে নামার জন্য বাধ্য হয়েছি। আমাকে মানে বাড়িঘর ছাড়িয়ে চলে এসেছে? বাড়িঘর ছাড়িয়ে আমার বাবার বাড়ি আশ্রয় নিয়েছি, কারণ ওর হুমকিতে ও আমাদের বাসায় এমন ভাবে আসে যে ওর হুমকিতে আমরা আতঙ্কে ভয়ে দরজা খুলতেও বাইরে তো অনেক ভয় লাগে আমাদের। একজন মুয়াজ্জিনের এরকম মুখোশধারী আচরণে পুরো এলাকা হতবাক। ভুক্তভোগীর পরিবার এখন প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি জানাচ্ছেন।